বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা পদার্থের গঠন অংশ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখানে ভর সংখ্যা নিয়ে আলোচনা শুরু করছি। কোন পদার্থের পরমাণুর মধ্যে যতটি প্রোটন এবং নিউট্রন থাকে সেই সংখ্যাকে বলা হয় তার ভর সংখ্যা। যেমন সোডিয়ামের 11টি প্রোটন এবং 12টি নিউট্রন আছে, সুতরাং এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হলো 23। অর্থাৎ সোডিয়ামের ভর সংখ্যা হবে হলো 23। আশা করি এই যে 23-এর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, খুব মনোযোগ দাও, কিন্তু এগুলো কিন্তু পরে কিন্তু আমি একটু পরে আবার ধরতে পারি। এটা হলো পারমাণবিক সংখ্যা। 11 কি সংখ্যা বলতো? পারমাণবিক পারমাণবিক সংখ্যা। আর ওপরে 23 হলো কি সংখ্যা? ভর সংখ্যা। ভর সংখ্যা। ব্যাস। তাহলে ভর সংখ্যা কাকে বলে বলতো? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। কি বললাম? প্রোটন সংখ্যা নিউটন সংখ্যাকে আহ, নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। আচ্ছা, ফাইন। তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফল, এটা মাথায় রাখো। আর পারমাণবিক সংখ্যা মানে কি? শুধু প্রোটন সংখ্যা। কি বললাম? শুধু প্রোটন সংখ্যা। শুধু প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। আবার বলো, শুধু প্রোটন সংখ্যাকে কি বলে? প্রোটন সংখ্যাকে পারমাণবিক পারমাণবিক সংখ্যা। কি বলে? পারমাণবিক সংখ্যা আর বলে। প্রোটন আর নিউট্রনের যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। আবার বলো। প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলে। আচ্ছা, মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো লেখা আছে এখানে, আমাকে একটু এটার আনসার দাও। লিথিয়াম, এটার উপরে লেখা আছে 7, নিচে লেখা আছে 3। এই 7 আর 3-এর ব্যাখ্যা কি? 7 কি আর 3 কি? 7 হচ্ছে ভর সংখ্যা, আর 3 হচ্ছে মানবিক পারমাণবিক সংখ্যা। গুড। এই 7-এর মধ্যে কি কি আছে? ভর। কি কি আছে ভরের মধ্যে? কি কি আছে? কি কি সংখ্যার যোগফল আছে? প্রোটন আর নিউটন। আচ্ছা, ফাইন। ওই প্রশ্নই তো ধরছি। আবার তুমি ভাবিচ্ছ যে আমি আমি তো একটু আগে বললামই যে ওই প্রশ্ন তোমাকে বানাবাদি ধরবো, তুমি দেখি কতটুকু পারো। দেখো, এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, এটা একটু ব্যাখ্যা করে করে পড়ো। এখানে বলা হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র আছে, তার নাম দেওয়া হচ্ছে নিউক্লিয়াস। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই নিউক্লিয়াসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে প্রোটন আচ্ছা। আর আরেকটা থাকে হলো নিউট্রন। কি থাকে? প্রোটন আর নিউটন। প্রোটন ও হলো নিউট্রন। এরা কোথায় থাকে? এরা থাকে হলো পারমাণবিক এই যে নিউক্লিয়াসে। কোথায় থাকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর বাহিরে কারা থাকে? ইলেকট্রন। কারা থাকে? ইলেকট্রন। ইলেকট্রন। আশা করি বুঝছো। হ্যাঁ। আচ্ছা, এই যে নিউক্লিয়াস, এটা অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরের জায়গাগুলো ফাঁকা। এটার মানে কি? এটার মানে হলো, ধরো এটা যদি পরমাণু হয়, এই যে ধরো এটা হলো পরমাণু, তাহলে তার নিউক্লিয়াসটা হবে খুবই ক্ষুদ্র, আর এইটুকু, অনেক ছোট। দেখো এই যে ভিতরে জায়গা ফাঁকা না সব? হ্যাঁ, ওটাকে
দেখো এখানে মানে তাই লেখা আছে না, নিউক্লিয়াসের ভালো করে দেখো। এই যে এখানে দেখো নিউক্লিয়াসের, এই যে দেখো তো এই জায়গাটা পড়ার, দেখো তো করে দেখো তো। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ ফাঁকা জায়গায় ফাঁকা। কি বুঝতে পারছো কি এখন? হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে ঘুরতেছে কত? সৌরজগৎ, সে সূর্য যেভাবে সূর্যের চারদিকে কারা করে, গ্রহগুলো ঘোরে না? হ্যাঁ। কারা ঘোরে দেখো, যে গ্রহগুলো ঘোরে, তাহলে আজ আমি দেখাচ্ছি সেইটুকু। ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘোরে, বিভিন্ন ইলেকট্রন গুলো ঘোরে। ইলেকট্রন। আচ্ছা, সৌরজগৎটা আমরা কেমন একটু দেখাই। এখন ধরো এই যে মাঝখানে সূর্য, সূর্য তো আসলে এত বড় না, সূর্য তো অনেক বড়, তাই না? কিন্তু আমরা কি অত বড় আঁকাতে পারছি? না। আমরা আঁকাতে পারছি না। আমি খালি দেখাচ্ছি এটা কি, বুধ, এটা শুক্র, এটা হলো পৃথিবী। তাহলে এই বুধ শুক্র পৃথিবী এরা কি করতেছে বলতো? সূর্যের চারদিকে ঘুরতেছে। ঘুরছে, তাই ঘুরছে না? হ্যাঁ। ঠিক পরমাণুর মধ্যে কি করিচ্ছে কত? এই যে দেখো পরমাণুর মধ্যে, এই যে পরমাণুর মধ্যে প্রথম খোলক, এরপর দ্বিতীয় খোলক, এরপর তৃতীয় খোলক, আর কেন্দ্রে আছে তোমার হলো নিউক্লিয়াস। কেন্দ্রে কালো কি নিউক্লিয়াস না? এখন হ্যাঁ। বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে, এই যে এটা একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো এভাবে বাহির দিয়ে ঘুরতেছে। তাহলে এই যে পরমাণুর ভেতরে যে রকম ফাংশন, এই সৌরজগতের ফাংশন একই না? হ্যাঁ। সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। আর সৌরজগতের কেন্দ্রে পৃথিবীর ইয়া এই পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রন গুলো ঘুরতেছে। ক্লিয়ার, বুঝছো কি? হ্যাঁ। তাহলে এখন তুমি দেখো তো এই লাইনটার মানে কি, বুঝতে পারছো? হ্যাঁ। কোন লাইনে? এই যে লাইনটা আমি পড়াচ্ছি এখানে, এই যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে কারা ঘোরে, নিউক্লিয়াস। বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ইলেকট্রন। ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক তেমনি কারা ঘোরে, ইলেকট্রন গুলো ইলেকট্রন। ঘোরে। বুঝতে পারছো এখন এটা? হ্যাঁ। এখন তাহলে পুরো পড়াটা পড়ো, এই যে এইটুকু পুরো পড়া পড়ো, পড়ে বলো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু লেখা আছে, পরে দেখো, যে কয়টি প্রোটন থাকে, যে কয়টি প্রোটন নিউক্লিয়াসের থাকে, বাইরে। ঠিক সেই কয়টি কি থাকে, নিউক্লিয়াসের বাহিরে সেই কয়টি ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন আর ইলেকট্রন সমান সমান হলে কি চার্জ নিরপেক্ষ হলো না? কারণ হ্যাঁ। প্রোটন হলো ধনাত্মক আর ইলেকট্রন হলো কি ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে একজনের চার্জ অন্যজনকে কি নিষ্ক্রিয় করবে না? হ্যাঁ। বুঝতে পারছো? হুম। এখন দেখো, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের আকর্ষণ বল থাকে।
সে আকর্ষণ বলের কারণে এরা কেন্দ্রমুখী বল লাভ করে। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমরা সৌর মডেলের সাথে তুলনা করতে পারি। এর কারণটা কি? এই দেখো, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, যেটা আমি একটু আগে দেখালাম। ঠিক পরমাণুর মধ্যেও ঠিক তেমনই কি এই ইলেকট্রনকে কেন্দ্র করে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তেমনি ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন নিউট্রন ঘোরে। গুলো ঘোরে। ঠিক বুঝতে পারছো? হ্যাঁ। কোনো প্যাঁচ লাগিতে ভাষার মধ্যে? না। এখন রাদারফোর্ড পরমাণুর সীমাবদ্ধতা, এটা পরেই তোমার ইনশাল্লাহ ছুটি দেব। দেখো, এই মডেলের ক্ষেত্রে পরমাণুর আকার আয়তন কেমন হবে সেটা নিয়ে ধারণা দেওয়া হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু, যে এই মডেলে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ কেমন হবে সেটা নিয়ে ধারণা দেওয়া হয়নি। সৌরজগতের গ্রহগুলো সামগ্রিকভাবে তাদের কিন্তু কোনো চার্জ নাই, গ্রহগুলো পজিটিভও না নেগেটিভও না, কিন্তু তুমি যে ইলেকট্রন গুলো ঘোরে সেই ইলেকট্রন গুলো নেগেটিভ। নিউক্লিয়াসে যে তোমার চার্জ আছে সেটা কিন্তু পজিটিভ। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজে এই তুলনাটা সঠিক নয়। আমি আবারও বলতেছি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ শূন্য। এই চার্জযুক্ত ইলেকট্রন এবং প্রোটনের সাথে কম্পেয়ার করে চার্জবিহীন তোমার গ্রহ এবং সূর্যকে তুলনা করা হয়েছে। সুতরাং তুলনাটা সঠিক হয়নি। তাহলে এখন তোমাকে যদি বলে যে ইলেকট্রন গুলোর কি চার্জ বলতো? ধনাত্মক। আই মাবুদ, তুমি মনে হয় ভালো করে খেয়াল করিচ্ছ না। ইলেকট্রনের চার্জ ধনাত্মক কেমনে হয়? ইলেকট্রন হয় হলো ঋণাত্মক। ইলেকট্রন কি হয়? ঋণাত্মক। ঋণাত্মক। আর প্রোটন হয় হলো ধনাত্মক। প্রোটন কি? ধনাত্মক। ঠিক ধনাত্মক। আছে, এই কারণের জন্যই তো তোমার ইলেকট্রন এবং প্রোটন গুলো হয় হলো চার্জ নিরপেক্ষ, মানে সমান সমান থাকে। তাহলে ইলেকট্রনেরও চার্জ আছে, প্রোটনেরও চার্জ আছে, কিন্তু গ্রহ বা সূর্যের কোনো চার্জ আছে কি? না। এদের লেখাই আছে, দেখো, এগুলোর কোনো চার্জ নেই। আশা করি মূল অংশটা বুঝতে পারছো। হ্যাঁ। চারদিকে একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে, কোন পথ দিয়ে ঘুরবে, এটা কোনো ধারণা দেয়নি। আবার ইলেকট্রন গুলো যখন এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে লাফ দিয়ে যাবে, সে তারা গেলে সেখানে পরমাণুর অবস্থা কি হবে, একই থাকবে না ভিন্ন থাকবে, কি হবে না হবে কোনো ধারণা নাই। কথা বুঝতে পারছো কি? এই বিষয়গুলো এখানে মানে দেয়া আছে। তাহলে আজকের এই পর্যন্তই তোমার পড়া থাকবে। ক্লাসকে যা পড়ালাম, ভর সংখ্যা, প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, উদাহরণ দিয়ে পড়াইছি। এরপরে পড়াইছি রাদারফোর্ড পরমাণু মডেল, চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন, কেন্দ্রে আছে প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন গুলো কার মতো হয়ে ঘুরছে? সৌরজগতে গ্রহগুলোর মতো ঘুরছে। গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ইলেকট্রন গুলো ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এই কথাগুলো আলোচনা হয়েছে। তারপরে আমরা এই রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি পড়ছি। প্রথম ত্রুটি হলো কি কি পড়লাম, যে আকার, কক্ষপথের যে আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। তারপরে তুলনা করা হয়েছে সূর্য এবং গ্রহগুলোর সাথে। সূর্য এবং গ্রহ হলো চার্জ নিরপেক্ষ, কিন্তু এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে তারা চার্জিত। এভাবে আমরা কিন্তু এখানকার ইয়েগুলো করেছি। মনে থাকবে এইটুকু? হ্যাঁ। এই ক্লাস শেষে তুমি এই পড়াটা রাতের বেলা আরেকবার একটু ভালোভাবে দেখে বুঝে তারপরে এটি ক্লোজ করবা। ঠিক আছে তো? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।